বাংলাদেশে বিনিয়োগে ইতিবাচক বার্তা যুক্তরাষ্ট্রের আগামী সপ্তাহে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল। স্থানীয় সরকার নির্বাচনে বিরোধী দলের উদ্বেগ, ফ্যাসিস্ট আমলের সাম্প্রদায়িক হামলার বিচার চান নাহিদ। র্যাবে টিএফআই সেল পরিদর্শন, ট্রাইব্যুনাল বিচারপতিদের বিচারের স্বচ্ছতায় লক্ষ্য বললেন চিফ প্রসিকিউটর। রাজধানী জুড়ে বাড়ছে গ্যাসের সংকট, সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে প্রতীক্ষা। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির রাতের খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। ভ্রমণ ও বিনিয়োগের জন্য বাংলাদেশকে নিরাপদ উল্লেখ করে ঢাকা সফররত মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর বলেছেন, এ বিষয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিনিয়োগ প্রতিনিধিরা। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা জানিয়েছেন তিনি। এ সময় সম্ভাবনাময় খাতগুলোতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তারেক রহমান। বিস্তারিত দেখুন জাহিদ রহমানের রিপোর্টে। তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। এ সময় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন ও অর্থায়ন কর্পোরেশনের মাধ্যমে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী আইটি খাতের বিনিয়োগ নিয়ে বাংলাদেশের বিশেষ আগ্রহের কথা তুলে ধরেন বৈঠকে। আলোচনায় উঠে আসে রোহিঙ্গা সংকট। প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যথেষ্ট সম্ভাবনা আছে। এ সপ্তাহে আমরা বাংলাদেশে ভ্রমণ সতর্কতা নামিয়ে এনেছি, যাতে যুক্তরাষ্ট্রের মানুষের আসার আগ্রহ বাড়ে এবং বিনিয়োগ পরিবেশ তৈরি হয়। বাংলাদেশে বিনিয়োগে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা তুলে ধরেন ট্রাম্পের বিশেষ দূত। যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর প্রতিনিধিরা আগামী সপ্তাহে বাংলাদেশ সফর করবে। তারা বিনিয়োগের সম্ভাবনা দেখবে। আমরা উভয় পক্ষ থেকে বার্তা দিতে চাই যে আমাদের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কৃষি শিল্প, আইটি সহ অনেক খাত আছে যে বিষয়গুলো নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র একসাথে কাজ করতে পারে। আমরা আমাদের সম্পর্ক পরবর্তী স্তরে নিয়ে যেতে চাই। প্রধানমন্ত্রী মুখপাত্র জানান, গেল ৫ মাসে সরকারের নেয়া নানা উদ্যোগের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। গণতান্ত্রিক এই পথযাত্রায় যুক্তরাষ্ট্র একটি বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে দীর্ঘদিন ধরে যে হয়েছিল, বাংলাদেশের সাথে থাকবে, পাশে থাকবে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি যে আস্থা ওনারা প্রদর্শন করেছেন, যে আত্মবিশ্বাস দেখিয়েছেন, সেটির জন্য আমরা সাধুবাদ জানাই। এবং এ দেশ গণতান্ত্রিক পথযাত্রায় কীভাবে বিভিন্ন ধরনের ইকোনমিক অপরচুনিটি তৈরি করতে পারছে সবার জন্য, সেটি এক্সপ্লোর করে, সেটা আমাদের মূল লক্ষ্য। দ্বিপাক্ষিক আমদানি রপ্তানি বৃদ্ধি নিয়ে বৈঠকে আলোচনা হয় বলেও জানানো হয় ব্রিফিংয়ে। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সন্ধ্যা 7:30টায় এই বৈঠক শুরু হয়, চলে রাত 9:30 পর্যন্ত। এর আগে বিকেলে দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত এবং শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহী বিভাগের নওগাঁ ও জয়পুরহাট জেলার নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী 4 থেকে 5 বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত বেসরকারি উদ্যোক্তাদের সাথে মত বিনিময়ে তিনি কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, দেশ ও মানুষের জন্যই কাজ করার সরকারের লক্ষ্য এবং সবাই মিলে কাজ করলে সমস্যা থাকলেও তা কাটিয়ে ওঠা সম্ভব। ফ্যাসিবাদের কারণে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো ঠিক করতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। সামনের দিনগুলোতে বেসরকারি খাতে সরকারের নীতি সহায়তা দেওয়ার আশ্বাসের কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদি আমিন। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের কিছু প্রক্রিয়ায় বিরোধী দল উদ্বিগ্ন বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সিলেটে একটি স্থানীয় পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন বানচাল করতে সরকার দলীয় লোককে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশে এসে মার্কিন বিশেষ দূতের সাথে ভারতের হাইকমিশনারের বৈঠক অপ্রত্যাশিত মন্তব্য করে জামায়াত আমির বলেন, এটি কোনোভাবেই কাম্য নয়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হওয়া উচিত দেশের সরকার ও বিরোধী দলের সাথে।
অন্য দেশের সাথে নয়। এছাড়াও গণভোটের রায় বাস্তবায়ন না হলে এর পরিণতি ভয়াবহ হবে বলে সতর্ক করেন বিরোধী দলীয় নেতা। সরকার যদি নলেজে নিয়ে কোনো কিছু করে সেটা ভিন্ন, আদারওয়াইজ এটা অপ্রত্যাশিত। তারা তো ইন্ডিয়া বসে কথা বলতেই পারেন, তিনি তো ইন্ডিয়ার রাষ্ট্রদূত। এখানে এসে রাষ্ট্রদূতের সাথে কথা বলা, এটা যদি মেয়ার কোনো সৌজন্য মোলাকাত হয় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত। পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে এটা আমাদের কাম্য না। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সংঘটিত সব সাম্প্রদায়িক হামলার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের অবদান শীর্ষক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানিয়েছেন। নাহিদ বলেন, পতিত সরকার প্রতিটি নির্বাচনের আগে সংখ্যালঘু ইস্যুতে প্রোপাগান্ডা চালিয়ে সংখ্যালঘু কার্ড ব্যবহার করত। তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি কোনো একটি রাজনৈতিক দলের সঙ্গে নিজেদের সীমাবদ্ধ না রেখে সব দলের সঙ্গে সমান সম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এ সময় গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সংস্কারের সুফল কোনো একক রাজনৈতিক দল নয়, বরং দেশের সাধারণ মানুষ ভোগ করবে। যারা মাইনরিটি কমিউনিটি আছে বাংলাদেশে, তাদের উচিত সকল রাজনৈতিক দলের সাথেই সমানভাবে সম্পর্ক রাখা, কোনো নির্দিষ্ট কোনো দলের পকেটে চলে না যাওয়া। এতে করে তারাই ক্ষতিগ্রস্ত হবে। কারণ একটা সম্প্রদায়কেও যদি দলীয়করণ করে ফেলা হয়, ওই দলের যত অপরাধ অপকর্ম থাকবে সরকারে বা সরকারের বাইরে থাকলেও সেটা কিন্তু সেই কমিউনিটির প্রতিও চলে আসে এবং সমাজে একটা বিভাজন তৈরি করে। আমাদের সবারই উচিত যে বাংলাদেশের সকল সম্প্রদায়, ধর্ম, মতের সাথে যে সমানভাবে সম্পর্ক রাখা। ইতিহাসে প্রথম কোনো মামলার নথিপত্র, সাক্ষ্যের জবানবন্দির গণ্ডি পেরিয়ে অপরাধের ভয়াবহতা সচক্ষে দেখতে র্যাবের গোপন বন্দিশালা টাস্কফোর্স ফর ইন্টারোগেশন বা TFI সেল পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিরা। এ সময় প্রসিকিউশন টিম এবং আসামি পক্ষের আইনজীবীরাও উপস্থিত ছিলেন। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, আন্তর্জাতিক মান বজায় রাখতে গুম ও মানবতা বিরোধী অপরাধের বিচার আরও স্বচ্ছতার জন্যই এই পরিদর্শন। আবির আহমেদের রিপোর্ট। ঘুটঘুটে অন্ধকার, যেখানে নিঃশ্বাস নেওয়াটাও যেন কঠিন। চারদিকে কনক্রিটের দেয়াল, বাইরে থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছোট ছোট কক্ষ, যেন জীবন্ত মানুষের জন্য তৈরি এক অন্ধকার কবর। অভিযোগ, বছরের পর বছর এমন কক্ষগুলোতেই গুম হওয়া মানুষদের অবৈধভাবে আটকে রেখে চালানো হয়েছে নির্মম নির্যাতন। এই সেই গোপন বন্দিশালা যেখানে নিরপরাধ মানুষকে রেখে বছরের পর বছর টর্চার করা হতো। এখানে আসলে 5 মিনিট নিঃশ্বাস নেওয়ারও তেমন সুযোগ নেই, অথচ এখানে বছরের পর বছর রেখে তাদেরকে টর্চার করা হতো। যারা ফিরে এসেছেন তারা কি মন থেকে এখান থেকে বের হতে পেরেছেন, অথবা যারা ফিরে আসেননি তাদের স্বজনদের দাবি এর যাতে সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার হয়। রাজধানীর উত্তরা র্যাব 1-এ বহু আলোচিত সেই আয়নাঘর ঘিরেই এবার বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে সরেজমিন পরিদর্শন করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা। তাদের সঙ্গে ছিলেন প্রসিকিউশন টিম, আসামি পক্ষের আইনজীবী এবং গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। এই অমানবিকভাবে টর্চার করে মানুষকে হত্যা করার জন্য আসলে মানে এইভাবে রাখার কি মানে ছিল? তো এগুলোর যথার্থ বিচার চাই আমরা, প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে ন্যায় বিচার চাই, সর্বোচ্চ শাস্তি চাই। অভিযোগ রয়েছে এখানে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার আরমান সহ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকে গুম করে আটকে রাখা হয়েছিল। যাতে বুঝতে না পারে যে এই এতগুলো লোক আছে, এই জন্য তারা যাওয়ার আগে তারা এই কাজটা করে গেছিল। পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে গুম ও মানবতা বিরোধী অপরাধের বিচারকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতেই এই পরিদর্শন করা হয়েছে। মিস্টার আরমান আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে এই র্যাব 1-এর আজকের যে আয়নাঘর, সেখানে কোনো একটি কামরায়
তাকেও রাখা হয়েছে এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের যে পুলিশ ইনভেস্টিগেশন করছে, আমরা মনে করি যে তারা নিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথেই করছে, এবং তাদের মধ্যে যদি কোনো ধরনের গলত পাওয়া যায় সেখানে প্রসিকিউশন টিমের সদস্য হিসেবে আমরা সার্বক্ষণিক তাদেরকে মনিটর করি। অতএব আমাদের ইনভেস্টিগেশন অত্যন্ত স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক মান বজায় রেখেই হচ্ছে। অন্যদিকে পরিদর্শন শেষে আসামি পক্ষের আইনজীবী আয়নাঘর সংক্রান্ত অভিযোগকে অসত্য বলে দাবি করেন। ফিজিক্যাল ইন্সপেকশন হয়েছে, দিস ইজ ওকে, কিন্তু এটা আয়নাঘর না। সেখানে আমি ছোট্ট একটা আপত্তি আপনাদেরকে জানাইলাম, এবং টর্চার, নির্মম টর্চার হয়েছে, এই কথাটা আমরা বলতে পারি না। বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে আগামী শনিবার ঢাকা ক্যান্টনমেন্টে ডিজিএফআই কার্যালয়ের ভেতরে জেআইসি সেলও পরিদর্শন করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে এরই মধ্যে রাখেন। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে কিছু লোক বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর মহাখালীতে আয়োজিত সমাবেশে তিনি জুলাই সনদ নিয়ে বিএনপি শুভঙ্করের ফাঁকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন। বলেন, নির্বাচনের আগে দেয়া ওয়াদা বিএনপি পালন করছে না। এ সময় জুলাইয়ের রক্ত ব্যবহার করে বিএনপি ক্ষমতায় গেলেও এখন তারা জুলাইকে ভুলে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি গোলাম পরওয়ার নতুন করে কেউ ফ্যাসিজম কায়েম করতে চাইলে তাদের কবর রচনা করতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। এ সময় জুলাই যোদ্ধাদের প্রতি হামলা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। গণরায় কার্যকরের জন্য পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদের আহ্বান করুন। বিএনপির এমপিরা শপথ নিন, আমাদের এমপিরা শপথ নিয়েছে। বৈঠক ডাকুন, 84টি সংস্কার সম্পন্ন করুন, সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করুন। তা না হলে রাজনৈতিক সাংবিধানিক বিতর্ক যদি পার্লামেন্টে নিষ্পত্তি না করেন, আমাদের আর কোনো পথ থাকবে না। 70% লোকের কাছে রাজপথে তার ফয়সালা হবে ইনশাআল্লাহ। দীর্ঘ আন্দোলন শেষে বিএনপি দেশ গড়ার কাজে হাত দিয়েছে। যারা সমস্যা তৈরি করবেন তাদের সাথে শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করা হবে। তাতেও যদি কাজ না হয় সেক্ষেত্রে আঙ্গুল বাঁকা করার কথা জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীতে তিনি এমন মন্তব্য করেন। আর প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সমমর্যাদার ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করছে সরকার। ইফতেখার রেজার রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদের 15 বছর ও 24-এর গণ অভ্যুত্থান শীর্ষক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও আমরা বিএনপি পরিবার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, বিএনপি দীর্ঘ আন্দোলন শেষে দেশ গড়ায় মনোযোগ দিয়েছে। যারা সমস্যা তৈরি করবেন আমরা তাদের সঙ্গে গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করব, কিন্তু আঙুল যদি বাঁকা করতে হয় রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সরকার কিন্তু অবশ্যই তা করতে হবে। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা চেষ্টা করব শান্তিপূর্ণভাবে এই বিষয়গুলিকে সমাধান করতে। এদিকে কারিগরি শিক্ষকদের নিয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের আগে তারেক রহমানের দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। অনেক শক্তিশালী দেশ মনে করে যে তাদের কথা অনুযায়ী চলতে হবে, কিন্তু চোখে চোখ রেখে নিজের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে ধরে রাখতে পেরেছেন তারেক রহমান, এবং প্রত্যেকটি দেশের সাথে সমমর্যাদার ভিত্তিতে আমরা আমাদের পররাষ্ট্র নীতি পরিচালিত করব, সেই নীতি তিনি ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশে গুম, খুন আর হেনস্থার রাজনীতি এখন আর নেই। জনগণের দ্বারা নির্বাচিত। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। কক্সবাজারের মাতারবাড়ি এলএনজি স্টেশনের ত্রুটি মেরামতের কাজ শেষ না হওয়ায় এখনও রাজধানী জুড়ে চলছে তীব্র গ্যাস সংকট। বাসাবাড়িতে গ্যাসের চাপ কম থাকায় খাবার রান্না করা নিয়ে বেকায়দায় পড়েছেন নগরবাসী। বিশেষ করে সিএনজি স্টেশনগুলোতে দেখা গেছে দীর্ঘ লাইন। গ্যাসের চাপ না থাকায় বন্ধ রয়েছে অনেক পাম্প, আর যেগুলো চালু রয়েছে সেগুলো থেকে গ্যাস নিতে হচ্ছে 3 থেকে 5 ঘন্টা অপেক্ষা করে। সিএনজি চালিত অটো চালকরা জানিয়েছেন, পাম্পে ঘন্টার পর ঘন্টা লাইনে থেকে গ্যাস পাওয়া যায়,
মাত্র 60 থেকে 150 টাকার। আর সিএনজি পাম্পের কর্মচারীরা জানিয়েছেন, যেখানে গ্যাসের চাপ থাকার কথা 200 পয়েন্ট, সেখানে পাওয়া যাচ্ছে 120 থেকে 150। তাই 2 থেকে 3 ঘন্টা পাম্প বন্ধ রেখে রেখে গ্যাস দিতে হচ্ছে। আমরা গ্যাস পাই 60 টাকা 70 টাকার, গাড়ির জমা 1200 টাকা। আমরা এই টাকা কই থেকে ব্যবস্থা করুম, কই পামু? নির্ধারিত দাম বিকাশ করে বাড়ায় দিক, পামলারও শান্তি, আমরাও শান্তি। খালি সিএনজি না, যত ঢাকা সিটি ড্রাইভার আছে সবাই শান্তি পাবে। পিসার যা উঠাই ওটা আবার আপনার সর্বোচ্চ আধা ঘন্টা 40 মিনিট চালানোর পরে আবার পড়ে যায়, আবার বন্ধ রাখতে হয়। দিনের ভিতরে আমাদের 5-7 বার বন্ধ করতে হয়, যার কারণে সিরিয়াল লম্বা হয়ে যায়। আজ থেকে গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস ডিভাইস সংযোজন বাধ্যতামূলক হলেও অধিকাংশ পরিবহনে তা কার্যকর করা যায়নি। পরিবহন মালিক ও শ্রমিকরা মনে করেন, এই ডিভাইস বাধ্যতামূলক করার আগে আরও সময় দেয়া দরকার ছিল। এর আগে গণপরিবহনে স্মার্ট টিকেটিং, পোজ মেশিন ও সিসিটিভি পরীক্ষামূলকভাবে চালু হলেও তা টেকসই হয়নি। এবার জিপিএস পদ্ধতি চালুর বিষয়ে পরিবহন বিশেষজ্ঞরা বলেছেন, এই পদ্ধতির সুফল পেতে হলে বিআরটিএ, পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে সমন্বয় জরুরি। জালাল উদ্দিনের ক্যামেরায় ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। গণপরিবহনে ধর্ষণ, ডাকাতি ও পকেটমারের হাত থেকে যাত্রীদের রক্ষা করতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেয় সরকার। 2025 সালের 1 জুন থেকে প্রতিটি গণপরিবহনে ক্লোজ সার্কিট ক্যামেরা চালু করার নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। এর আগে 2023 সালে ঘটা করে গণপরিবহনে স্মার্ট টিকিটিং, পজ মেশিন চালু করলেও তা আলোর মুখ দেখেনি। নতুন করে নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা ও গণপরিবহনে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার বাড়াতে 11 জুন একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। 1 আগস্ট থেকে গণপরিবহনে বাধ্যতামূলক জিপিএস ডিভাইস সংযোজন। এখন থেকে গণপরিবহনের ফিটনেস সনদ নিতে গেলে জিপিএস সংযোজন প্রমাণ ও কার্যকারিতা প্রদর্শন করতে হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে। প্রতিটি গণপরিবহনের জিপিএস সংযোজন এবং তা চালু করা বাধ্যতামূলক। জিপিএস ট্র্যাকিং ও মনিটরিং ব্যবস্থা বাস্তবায়নে একাধিকবার মালিক ও শ্রমিক সংগঠনের সাথে সভা করা হয়েছে। জিপিএস শুধু সংযোজন করলেই হবে না, তা চালু রাখা এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সাথে সংযোগ স্থাপনে পরিবহন মালিক ও চালক সকলের সহযোগিতা প্রয়োজন। তবে 1 আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযোজন বাধ্যতামূলকের বিষয়ে জানেন না বাস চালকরা। মালিকরা জানলেও বেশিরভাগ গণপরিবহনে সংযোজন করা হয়নি জিপিএস। আমি এখনো এটা জানতে পারি নাই, কিন্তু এটা সরকারের পদক্ষেপ, এটা ভালো হবে। যদি লাগানো হয়, গাড়ি যে প্রান্তে যাক গাড়ি ভালো থাকবে, একটা নিশ্চয়তা পাওয়া যাবে। এটাকে নির্দিষ্ট সময় বেঁধে দিলে সেটা একটু সমস্যার হতে পারে। আমাদের এই মালঞ্চ পরিবহনে যতগুলো গাড়ি চলে এর বেশিরভাগ গাড়িতে জিপিএস নেই। জিপিএস এর ব্যবহার নিয়ে বিআরটিএর সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই মন্তব্য করে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, শুধু ডিভাইস সংযোজন করলেই হবে না, দরকার রক্ষণাবেক্ষণ ও পর্যবেক্ষণ। জিপিএস সিস্টেমটা আমরা স্টার্ট করতে পারি, কিন্তু এটা সাস্টেইনেবল করার জন্য কিন্তু আমাদের প্ল্যান থাকতে হবে। আদারওয়াইজ দেখা যাবে যে অন্যান্য 8-10টা উদ্যোগের মতোই কিন্তু কিছুদিন হয়তো সাড়া ফেলবে, এরপরে দেখা যাচ্ছে সীমিত হয়ে যাবে। 2 হচ্ছে যে যদি জিপিএস ট্র্যাকার কেউ না ইউজ করে বা নষ্ট হয়ে যায়, সেটা কিভাবে আমি রিপ্লেস করব এবং এর জন্য আসলে পলিসিটা কি। ইউজাররা কোনো একটা অ্যাপ বা সিস্টেমে ড্যাশবোর্ডে জানতে পারবে যে তার ডেস্টিনেশনে বাসটা এখন কোথায় আছে, কিন্তু আমাদের এখানে এটা কি করা হবে কিনা এটা এখনো নিশ্চিত নয়। জিপিএস এর ব্যবহার সম্পর্কে পরিবহন মালিক ও শ্রমিকদের প্রশিক্ষণের তাগিদ দেন তারা। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। মিরপুর 10 ও ফার্মগেট এলাকায় উদ্ধার হওয়া বস্তু দুটি বোমা নয় বলে নিশ্চিত করেছে ডিএমপি। বিচ্ছিন্ন এসব ঘটনায় গুজবে কান না দিয়ে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান পুলিশের। রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এমন আহ্বান জানান সিটিটিসি প্রধান। বলেন, ঘটনাস্থলে কোনো বিস্ফোরক মেলেনি, এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। নাশকতা রোধে আমরা সতর্ক আছি এবং ঘটনা দুটি একই কিনা তা তদন্ত করছি। অনাকাঙ্ক্ষিত বা সন্দেহজনক কিছু দেখলে পুলিশকে জানিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন এই পুলিশ কর্মকর্তা। এছাড়াও সম্প্রতি মতিঝিল মেট্রো রেল স্টেশনে বোমা সদৃশ্য বস্তু পাওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। প্রতিভাবে আহ্বান জানাচ্ছি যে কোনো প্রকার গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত বা আতঙ্কিত না হওয়ার জন্য দ্রুত নিকটস্থ থানা 999 এবং অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করছি। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র্যাব।
দুপুর 1:30টার দিকে তিতাস উপজেলার বাতাকান্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মোহাম্মদ মোয়াজ্জেব হোসেন। সে নারায়ণগঞ্জের 2500 উপজেলার ছোট কাজরা গ্রামের তারা মিয়ার ছেলে। বিকেলে র্যাব 11-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম কুমিল্লার শাকতলা র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করেন। 2024 সালের 6 অগস্ট কারাগারে সংঘটিত দাঙ্গা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আসামি মোয়াজ্জেম অন্য বন্দীদের সঙ্গে কারাগারের দেয়াল টপকে পালিয়ে যায়। গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে দেশের কয়েকটি জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে গণমিছিল করেছে মহানগর জামায়াত। শনিবার বিকেলে নগরীর কোর্ট পয়েন্ট থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে গণমিছিলটি আম্বরখানায় গিয়ে শেষ হয়। একই দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরও। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে জোহা চত্বরে গিয়ে শেষ হয় মিছিল। এছাড়া কিশোরগঞ্জ, মাদারীপুর ও ভালুকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নবজাতকদের মাতৃদুগ্ধ পান না করানোর কারণে নারীরা ব্রেস্ট ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান টেকসই উদ্যোগ করি বেগবান প্রতিপাদ্যে শনিবার সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আয়োজিত বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মাতৃদুগ্ধ সর্বোচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার এমন তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, হামের মহামারীর অন্যতম কারণ প্রোটিনের ঘাটতি। প্রতিটি জেলায় মাসে অন্তত একটি করে বিষয়ে সেমিনার আয়োজনের ওপর গুরুত্ব দেন মন্ত্রী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত সহ স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস.এম. জিয়াউদ্দিন হায়দার। ইস্টার্ন ব্যাংক এবং বিকাশ যৌথভাবে বিকাশ অ্যাপে দেশের প্রথম ডিজিটাল এফডিআর সেবা চালু করেছে। এখন থেকে বিকাশ গ্রাহকরা কোনো ব্যাংক শাখায় না গিয়ে এবং কাগজপত্র জমা না দিয়ে সরাসরি বিকাশ অ্যাপ থেকে তাৎক্ষণিকভাবে ইবিএল এফডিআর খুলতে পারবেন। রাজধানীতে ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যৌথভাবে সেবার ঘোষণা করেন ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম খোরশেদ আনোয়ার এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ। বিকাশ গ্রাহকরা ইবিএল এর 10,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত 6 মাস ও 12 মাস মেয়াদী এফডিআর খুলতে পারবেন। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সরকার নির্ধারিত কেজি প্রতি 6 টাকা 75 পয়সা হিমাগার ভাড়ায় আলু সংরক্ষণ করে পরিচালন ব্যয় মেটানো সম্ভব নয় জানিয়ে 9 টাকা 62 পয়সা করার দাবি জানিয়েছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। দুপুরে রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। তিনি জানিয়েছেন, বিদ্যুৎ বিল 18% বৃদ্ধি সহ শ্রমিকের মজুরি, ব্যাংক ঋণের কিস্তি ও অন্যান্য পরিচালন ব্যয় বেড়েছে। তাই বাস্তবতা বিবেচনায় নিয়ে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া যৌক্তিকভাবে সমন্বয় করতে হবে। এবার দেশে উৎপাদিত প্রায় 1,12,00,000 মেট্রিক টন আলুর মধ্যে 351টি হিমাগারে সংরক্ষণ করা হয়েছে প্রায় 34 লাখ মেট্রিক টন আলু। সরকার নির্ধারিত কেজি প্রতি 6 টাকা 75 পয়সা ভাড়ায় আলু সংরক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি। হঠাৎ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে ফিরলেন লিটন দাস। কাল ডারউইনের উদ্দেশ্যে রওনা দেবেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার। বাঁ পায়ের কাফ মাসেলের চোট থেকে পুনর্বাসনে উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ায় দলে ডাক পেয়েছেন লিটন। 31 বছর বয়সে এই ব্যাটার গত জুন মাস থেকে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন। এর আগে জিম্বাবুয়ে সফরেও তাকে দলে রেখেও খেলাতে পারেননি বাংলাদেশ। সিঙ্গাপুরে এমআরআই করার পর ধরা পড়ে তার মূল সমস্যা। চোট থেকে পুনর্বাসন প্রক্রিয়ায় সন্তোষজনক ফলাফল পাওয়ায় প্রথম টেস্টে তাকে বিবেচনায় রেখেছে বিসিবি। আগামী 6 অগস্ট ডারউইনের ডিএক্সি অ্যারেনায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 3 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
এবারে ফুটবল প্রসঙ্গ। ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া সাফ ফুটবলে গ্রুপ এতে খেলবে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও নেপাল। এদিকে গ্রুপ বিতে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের সঙ্গে আছে মালদ্বীপ। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল খেলবে সেমিফাইনালে। বিকেলে ভুটানের থিম্পুতে সাফের 15তম আসরের ড্র অনুষ্ঠিত হয়। নেপাল ফিফার নিষেধাজ্ঞায় থাকায় 6 দল দিয়েই ড্র করা হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে পারলে বাংলাদেশের গ্রুপে খেলার সুযোগ থাকবে নেপালের। আগামী 4 থেকে 17 সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সাফের এবারের আসর। 2003 সালের সবশেষ সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর 2009 ও 2018 সালে আয়োজক হলেও চ্যাম্পিয়নের মুকুট আর ছুঁয়ে দেখা হয়নি তাদের। তবে এবার শিরোপা পুনরুদ্ধারের ভালো সুযোগ আছে বাংলাদেশের। আবারও সাফের সভাপতি হলেন কাজী সালাউদ্দিন। ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাফের সাধারণ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 5মবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাবেক তারকা ফুটবলার ও বাফুফের সাবেক সভাপতি। 2026 থেকে 2030 মেয়াদে সাফের নেতৃত্ব দেবেন কাজী সালাউদ্দিন। সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেয়ায় সাফের নির্বাচনী কমিটির নিয়ম অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। 2009 সালে প্রথমবার সাফ সভাপতি নির্বাচিত হওয়ার পর টানা 4 মেয়াদে দায়িত্ব পালন করে আসছিলেন সালাউদ্দিন। এবার 5মবারের মতো এই পদে আসীন হলেন। গত বছর সাফের গঠনতন্ত্র সংশোধন করে বয়সসীমা তুলে দেওয়ায় 72 বছর বয়সে সালাউদ্দিনের প্রার্থী হওয়ার পথ মসৃণ হয়। বাফুফের সভাপতির পদ ছাড়াও পরও সাফে তার নেতৃত্ব অব্যাহত থাকল। এবারে হকি প্রসঙ্গ। এশিয়ান গেমসে বাংলাদেশের নাম সেরা 6-এ ওঠানোটাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন নবনিযুক্ত জার্মান হকি কোচ পিটার গেরহার্ড। এর আগেও বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতায় এবারের দল তুলনামূলক শক্তিশালী হিসেবেও দেখছেন তিনি। এদিকে ক্যারিয়ারের শেষ এশিয়ান গেমসটা স্মরণীয় করে রাখতে চান হকি তারকা রাসেল মাহমুদ জিমি। মমিনুর রিপনের রিপোর্ট। এশিয়ান গেমসকে সামনে রেখে নতুন কোচের অধীনে অনুশীলন শুরু করলো বাংলাদেশ হকি দল। এর আগেও জিমিদের কোচের দায়িত্ব পালন করেছেন পিটার গেরহার্ড। 2010 সালে ঢাকায় অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান গেমসে তার অধীনেই ব্রোঞ্জ পদক জিতেছিল বাংলাদেশ। এছাড়া 2012 সালে মোহামেডান এবং 2016 সালে ঢাকা মেরিনারকে প্রিমিয়ার লিগের শিরোপাও জেতান তিনি। এবার এশিয়ান গেমসের নতুন মিশন নিয়ে আবারও পরিচিত আঙিনায় ফিরেছেন এই জার্মান কোচ। মিশন ইম্পসিবল। এবারের মিশন অসম্ভবকে সম্ভব করা। আমাদের প্রথম লক্ষ্যটাই হলো এশিয়ান গেমসে দলকে সেরা 6-এ তোলা। বিষয়টা কঠিন মনে হতে পারে, কিন্তু অসম্ভব নয়। প্রস্তুতির জন্য আমরা ভালো সময় পাচ্ছি। জার্মানিতে ক্যাম্প করাটাও বেশ কাজে আসবে বলে আশা করছি। এশিয়ান গেমসের আগে জার্মানিতে 25 দিনের অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ। এই সফরে বিভিন্ন দলের বিপক্ষে 20টি প্রস্তুতি ম্যাচ খেলবে মিমো জিমিরা। এশিয়ান গেমসে ভারত, দক্ষিণ কোরিয়া এবং স্বাগতিক জাপানের বিপক্ষে ম্যাচের আগে এই ক্যাম্প প্রস্তুতিতে ভালো কাজে আসবে বলে মনে করেন হকির এই তারকা। ইয়াং এবং সিনিয়র সবাই মিলে এক্সপিরিয়েন্স মিলে টিমটা আমাদের পুরো টোটাল স্কোয়াডটা আছে। আর যে ইয়াং প্লেয়ারগুলো আছে তারা অনেক ভালো প্লেয়ার। এখন শুধু তাদেরকে গাইডেন্সটা দেওয়া এবং তাদের যে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার টেম্পারমেন্টটা তাদের সাথে যারা সিনিয়র প্লেয়ার আছে তারা যদি সাপোর্ট দিয়ে খেলে, আশা রাখি যে এই ইয়াং প্লেয়াররাও ভালো পারফর্ম করবে। জার্মান সফর শেষে আগামী 10 সেপ্টেম্বর ঢাকায় ফেরার কথা বাংলাদেশের। কয়েকদিনের বিশ্রাম শেষে 14 সেপ্টেম্বর মূল টুর্নামেন্টে অংশ নিতে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ হকি দল। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এরই সাথে খবর শেষ করছি, তবে যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বাংলাদেশে বিনিয়োগে ইতিবাচক বার্তা যুক্তরাষ্ট্রের। আগামী সপ্তাহে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল। স্থানীয় সরকার নির্বাচনে বিরোধী দলের উদ্বেগ। ফ্যাসিস্ট আমলের সাম্প্রদায়িক হামলার বিচার চায় এনসিপি। র্যাবের টিএফআই সেল পরিদর্শন। ট্রাইব্যুনাল বিচারপতিদের বিচারের স্বচ্ছতায় লক্ষ্য বললেন চিফ প্রসিকিউটর। রাজধানী জুড়ে বাড়ছে গ্যাসের সংকট। সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে প্রতীক্ষা। এ ছিল এনটিভির রাতের খবরে। এ খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টা মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।